আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার বাংলা পডকাস্ট অল্প স্বল্প গল্প, অবসরে একটু বিনোদন। আপনারা শুনছেন সত্য ভৌতিক ঘটনা ভিত্তিক সিরিজ সত্য ঘটনা অবলম্বনে 2.0 এর 13 পর্ব। এই পর্বে আজকে আপনাদের সাথে বরাবরের মতো রয়েছি আমি কাসপার মুন, আর আমাদেরকে ঘটনা শোনাতে আমাদের সাথে আছেন সঙ্গীতাশীল আপু। আজকের ঘটনাটি সঙ্গীতাশীল আপুর ঠাকুরদা বা বাবার দাদা বা যাকে আমরা দাদা বলি তার ঘটনা। একটি মফস্বল এলাকার নির্দিষ্ট একটি স্থানের এই ঘটনা, যেখানে আনাগোনা ছিল উল্টো পায়ের কিছু ছায়া শরীরের। সেখানে চলতো রাতভর উৎসব। আর এরপর কিভাবে সঙ্গীতাশীল আপুর ঠাকুরদা এই সমস্যার সমাধান করলেন আজকের ঘটনাতে, সেটাই আমরা জানবো। তো চলুন আর দেরি না করে সঙ্গীতাশীল আপুর কণ্ঠে শুনে আসি আজকের ঘটনা, তারা আসে। আদাব ভাইয়া, আমার নাম সঙ্গীতাশীল। আমি ঢাকা এয়ারপোর্ট দক্ষিণখান থেকে বলছি। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ফ্যামিলির সাথেই ঘটা, আমার দাদুর সাথে ঘটা। দাদু মানে হচ্ছে আমার বাবার বাবা, আমার ঠাকুর দাদা আর কি। তো আমার দাদাও একজন কবিরাজ ছিলেন, যেটা আমি বলেছিলাম। তো সেই ঘটনাটাই ঘটে হচ্ছে যে কাওলাতে, আমরা যেহেতু কাওলায় থাকতাম এবং আমরা কাওলার অনেক পুরনো বাসিন্দা, আমার দাদা সরকারি জব করতো, সেই সুবাদে আমরা কাওলাতে কোয়ার্টারে থাকতাম। একদম এখনো কোয়ার্টারগুলো আছে, বাট এখন হচ্ছে যে কেউ থাকে না, হ্যাঁ, পরিত্যক্ত বললেই চলে কোয়ার্টারগুলো। তো সেটা তো অনেক আগের কথা। তো আমি দাদার মুখ থেকেই শুনেছি কথাগুলো, একদম সরাসরি দাদাই আমাকে বলেছিল। তো ঘটনা ছিল এরকম যে আমাদের বাসার সামনে যে বটগাছটার কথা আমি পূর্ব বলেছিলাম, যেখান থেকে আমার সমস্যাগুলো শুরু হয়েছিল, সেই বটগাছটা থেকেই এই সমস্যাগুলো, সবাই যারা ওখানকার পুরনো লোক ছিলেন তারা সবাই এই ঘটনার সাক্ষী। এখনো যারা আছে তারা শুনলে হয়তো বা বলবে যে হ্যাঁ আসলে ঘটনা তো সত্যি। তো আমার দাদা যখন ওখানে কোয়ার্টার পায় প্রথম, তখন ওই কাওলা তো আর কাওলা ছিল না, একদম গ্রামের মতো ছিল। এখন যে ঢাকা শহর, সেই ঢাকা শহর তো ছিল না, সেটা অনেক বছর আগের কথা। তো তখন আমরা থাকতাম নিচতলা কোয়ার্টার, আর আমাদের যে কোয়ার্টারটা ছিল সেটা ছিল তিনতলায় 6টা ফ্যামিলি থাকতো। দুই পাশে, এক পাশে 3 জন করে, দুই পাশে 6 জন, 6টা ফ্যামিলি থাকতো। প্রত্যেকটা কোয়ার্টার ওরকমই ছিল। তো আমাদের বাসার সামনে ছিল ফুলের বাগান আর পিছনে ছিল ফলের বাগান। আমার দাদা নিজে হাতে যত রকমের ফল গাছ আছে সবগুলোই লাগাইতো। সামনেও দাদা বড় খুব গাছ প্রেমিক মানুষ ছিল, সে হচ্ছে সবসময় গাছপালা খুব ভালোবাসতো। এই জন্য আমার বাসার সামনে যেটুকু জায়গা ছিল আমাদের, সেই জায়গাতে উনি হচ্ছে ফুলের গাছ লাগাইছে, আর পিছনে হচ্ছে উনি ফলের গাছ। আমাদের আম গাছগুলো অনেক বড় বড় ছিল, মানে অনেক বড়, 3-4 জনে ধরলে মনে হয় না ধরতে পারবে, এরকম টাইপের মোটা ছিল। আম গাছগুলো অনেক পুরনো ছিল। তো যাই হোক, তখন আমার দাদা হচ্ছে যে সরকারি জব করতো ঠিকই, তার পাশাপাশি কবিরাজি করতো। এবং আমাদের অনেক গরু ছিল, পিছন সাইডটাতে অনেক গরু ছিল, গোয়াল ঘর ছিল, যেহেতু গ্রামের মতন পরিবেশ ছিল, গোয়াল ঘর ছিল। তো আমার গরুগুলো আমার বিশেষ করে আমার বাবাই বেশি রাখতো। আমার বাবা তো অনেক পরিশ্রম করছে ওই সময়টায়, তারপর সেই গরুগুলোর দিকে খেয়াল রাখতো। আমার ঠাকুমা, আমার পিসিরা সবাই গরুগুলো দেখভাল করে রাখতো আর কি। তো এমন একদিন হয়েছে যে রাত হয়ে গেছে 12টা। তো 12টা বাজে, আর সবাই জানে যে আমাদের গরু আছে। তো হঠাৎ করে দেখে যে 2টা জোড়া গরু, হ্যাঁ 2টা জোড়া গরু, মানে হাইটা আমাদের বাসার সামনে থেকে একদম এখন যে কাওলা রেলগেট, মানে এইদিকে চলে আসতেছে। দেখছে একটা হুজুর একজন দেখছে, এবং হুজুর বলতে কি উনি খুব অল্প বয়সী মাদ্রাসার ছাত্র আর কি, হাফিজি মাদ্রাসার ছাত্র ছিলেন উনি। ওই হুজুর দেখছে যে 2টা গরু অটোমেটিক হাইটা চলে যেতেছে, মানে আশেপাশে কেউ নাই। তো ওরা মানে এলাকার সবাই কম বেশি জানতো, যেহেতু তখন মানুষজন কম ছিল, লোকালয় ছিল, তখন সবাই জানতো যে আমাদের গরু আছে। তো একদিন হঠাৎ করে দৌড়াতে ওই ছেলে আসছে যে আমাদের যে কোয়ার্টারের জানলার মধ্যে খালি নক করতেছে। তখন রাত 12টা বাজে। আমার দাদি হচ্ছে যে মানে কিচেনে, রান্নাঘরে, তো নক করতেছে, দরজা খোলেন করতেছে। তো আমার দাদি তো কেউ দরজা তো খোলে নেই, মানে জিজ্ঞেস করতেছে কে, বলছে আপনাদের গরু না নিয়ে যাইতেছে।
আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করবেন এবং শেয়ার করে দিবেন আমাদের আজকের পর্বটি। চলুন শুনে আসি ঘটনার বাকি অংশ। এখন হঠাৎ করে যখন বলছে যে একটা গরু নিয়ে যাইতেছে, তখন আমার দাদি হচ্ছে জানলা খুলছে, জিজ্ঞেস করতেছে গরু নিয়ে গেছে মানে আপনাদের গরুগুলো যেদিকে চলে যেতেছে কে যেন নিয়ে যাইতেছে, মানে অটোমেটিক দেখতে পারতেছেন কিন্তু ছুটে গেছে। এই কথা শোনার পর আমার দাদি হচ্ছে যে আমার দাদাকে ডাক দিল যে আমার গরু নাকি ছুটে গেছে। গরু নাকি ছুটে গেছে এটা শোনার পর দাদা তো মাথা ঠিক নেই, কি আমি গরু গোয়ালে মানে ঘরে বাইন্দা রাখলাম, এখন গরু ছুটে কিভাবে। দাদা তো দরজা মরজা মনে করেন যে আমাদের তো একটা দরজা ছিল খুলে ফেলছে এবং আমার বাবারই জায়গায় দিছে। আমার বাবার নাম তো ছিল সুনীল, বলতেছে যে সুনীল দেখতো গরুগুলা কে নিল। তখন আমার বাবা দৌড়ায় গেছে, মানে দেখতেছে আমার বাবাও দেখতেছে গরু যাইতেছে, আমার বাবা গরুর পিছে পিছে দৌড়াইতেছে, ওই মাদ্রাসার হুজুর সহ আমার বাবা দুজনেই গরুর পিছনে দৌড়াইতেছে দৌড়ে ধরার জন্য। বাবা আর ওই ছেলে যখন দৌড়ায় দৌড়ে যাইতেছে গরু ধরার জন্য, গরুর সামনের দিকে আরো জোরে দৌড় দিতেছে। দৌড় দিতে দিতে হঠাৎ করে দেখলো একটা কলা গাছের, মানে একটা না জাস্ট একসাথে অনেকগুলো কলা গাছ থাকে না, কলা গাছের যে মুড়া মানে ঝোপের মধ্যে গরু দুইটা ঢুকে গেছে। এখন গরু দুইটা তো ঝোপের মধ্যে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না, আর এই গরু এই এত রাত্রে ঝোপের মধ্যে কেন ঢুকবো। যখন দেখছে আমার বাবার ওই ছেলে যে দূর থেকে যে গরুটা ঝোপের মধ্যে ঢুকে গেছে, তখন বাবা বুঝতে পারছে যে না এটা আমার গরু না। তখন বাবা কি করছে, ওই ছেলেরে নিয়ে দৌড়ে আবার আমাদের বাড়ির দিকে চলে আসছে। এই দিকে আমার দাদা চলে গেছে ঘরে, মানে আমার বাবাকে হচ্ছে গরুর দিকে পাঠাই দিচ্ছে, আর আমার দাদা চলে গেছে মানে গোয়াল ঘরে যে দেখতে যে গরুগুলো আছে কিনা। আমার দাদা যায় দেখতেছে গরুগুলো ঠিকই আছে, কিন্তু আমার বাবা যায় দেখলো যে গরুগুলো হচ্ছে কলা গাছের মোড়ার মধ্যে ঢুকে গেছে। বাবা দৌড়ে দৌড়ে আসলো, আসার হাঁপাই গেছে। হাঁপাই আমার দাদা বলতেছে যে বাবা গরু তো এগুলো তো গরু না। তো আমার দাদা বলতেছে না এগুলো তো গরু না, কারণ আমার গরু তো গোয়াল করে বাঁধা। তখন আমার দাদা তো যেহেতু এই কাজ করতো, দাদা তখন বুঝতে পারছে যে আসলে এটা গরু ছিল না, গরুর রূপে এমন একটা ছিল যে হয়তো আমার বাবাকে বা ওই ছেলে যে হুজুর ছিল যে দুজনের একজনটা যদি একা পাইতো তাহলে যে কোনোভাবে একটা ক্ষতি করে ফেলতো। এই দিন করলো একটা কাজ। আবার কি করতো, প্রতি রাতে অমাবস্যা বা পূর্ণিমা এই রাতে কেউ ঘুমাইতে পারতো না, এই বিল্ডিং এর কেউ ঘুমাইতে পারতো না। কেন ঘুমাইতে পারতো না, ওই প্রতি রাত্রে হচ্ছে যে 3 তলার যে ছাদ ছিল ছাদের মধ্যে কেউ হলদি মরিচ বাড়তো, হলদি মরিচ পারতো, আর হচ্ছে ধুম ধুম মানে ছাদের মধ্যে নাচলে নিচতলায় যে শব্দগুলো না এরকম নাচের শব্দ, মানে পা দিয়ে জোড়া মানে জোরে জোরে পায়ের তাল দিয়ে দিয়ে নাচতেছে এই নাচের শব্দ। তো আমাদের অন্যান্য ফ্ল্যাটে যারা থাকতো, আমাদের উপরে যে 2 ফ্ল্যাট ওরা যে থাকতো বা পাশের মানে আমাদের সামনে যারা থাকতো, ওরা সবাই প্রতি রাত্রে মানে খুব বিরক্ত ফিল করতো, আর সবাই এসে আমাদেরকে ধরতো। আর সবচেয়ে বড় কথা ছিল কি, আমাদের উপরে সবার একটা ক্ষোভ ছিল, কারণ আমার দাদা ছিল আওয়ামী লীগ করতো, মানে পার্টি করতো, আর ওরা সবাই হচ্ছে যে বিপরীত দল করতো, বিএনপি করতো। আর তাছাড়া আমরা ছিলাম একটা হিন্দু আর ওরা সবাই ছিল মুসলিম। তো যেহেতু একই জায়গায় জব করতো, সেই রেশে ওদের সাথে একটা রেশ ছিল আমার দাদার সাথে। তো ওরা সব সময় কিছু থেকে মানে কিছু হইলে আমাদের উপর একটা অ্যাটাক শুরু করে দিত। তো ওরা ভাবছে যে আমাদের ঘরে মানে এই কাজটা চলতেছে, এই জন্য ওরা ওই সব রেশ মিলে আমাদের উপর অ্যাটাক শুরু করছে। তো একদিন হয়েছে যে এরকম ওরা একদম রাতে বেলা প্রায় 3টা বাজে ওরা সবাই চলে আসছে বিল্ডিং থেকে, যে 1 দিন 2 দিন ওরা প্রতিদিনই সহ্য করতেছে, ঠিক আছে, প্রতিদিন সহ্য করতেছে। তো ওরা হচ্ছে যে একদম ছাদ থেকে চলে আসছে, ওরা চলে আসছে ওদের উপর থেকে। আসার পরে বলতেছে যে কি ব্যাপার এত রাত্রে, মানে ওরা প্রতিদিনই কিন্তু একটা টার্গেটে ছিল যে কিভাবে আমাদেরকে আজকে হাতে নাতে ধরবে, আমরা কেন এত রাত্রে ঘরে হলুদ মরিচ বাটাবাটি করি, শিলপাটায় বাটি। আমরা কিছু এটা আমরা কিন্তু শব্দ পাই না, আর আমাদের কিন্তু এগুলোর তো আমরা তো রাত 3টা বাজে সবাই ঘুমাই। তো এরকম অনেক দিন ওরা সহ্য করার পর একদিন রাতে ঠিকই চলে আসে। আসার পর বলতেছে দরজা নক করতেছে। এখন ওরাও দেখতেছে যে আমাদের ঘরে কোনো লাইট নেই, মানে লাইটের কোনো আলো নাই যে আমরা যে একটা হলুদ মরিচ বাটাবাটি করবো বা আমাদের ঘরে কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা এরকম কিছুই নাই। ওরা দরজা নক করছে, তারপর আবার দাদা উঠছে, উঠে বলতেছে যে কি হয়েছে ভাই, বলতেছে এত রাত্রে আপনাদের ঘরে কেন বাটাবাটি করেন, আমাদের ঘরে আমরা ঘুমাইতে পারি না। এখন আমার দাদার তো মাথার রক্ত গরম, এগুলো রাগী মানুষ ছিল, উনি বলতেছে আমাদের ঘরে বাটাবাটি, আসেন আপনি আমার সাথে, প্রত্যেকটা রুম চেক করেন, আমার ঘরের মানুষ ঘুমাইতেছে, আপনি তোমাকে ঘুমের থেকে ডাকালেন, তাহলে আমার ঘরে বাটে কিভাবে। এখন ওনারা আমার দাদার কথা শুনে একটু ভেবাচাকা খেয়েছে যে ঘটনা তো সত্য, 3টা বাজে, এই সময় তো কোনো মানুষ জাগার কথা না।
তারপর ওনারা নিজের ভুল বুঝতে পারে চলে গেছে। কিন্তু আমার দাদার মেমোরিতে এটা রয়ে গেছে যে এটা আসলে কে করতেছে। এটা আসলে কে করতেছে। তারপরে হচ্ছে যে আমার দাদা কি করলো, এই জিনিসটা তার মাথার মধ্যে রেখে দিছে যে এখন তো আজকে রাত্রে এমন হয়েছে, আচ্ছা এটা আমি দেখতেছি, যেহেতু দাদা কবিরাজ আমি দেখতেছি। ঠিক তার পরের দিন আমার দাদা চুপচাপ সবাই ঘুমাই গেছে, এই শব্দ আবার। এবার আমার দাদা খুব রিয়েলাইজ করতেছিল আসলে শব্দ রাখছে রাতের বেলা, তো একদম একটু দেখবেন যে কোথাও ভাইয়া একটু আওয়াজ হইলেই কিন্তু দেখবেন যে অনেক শব্দ, মানে বাহির থেকে অনেক শব্দ শোনা যায়। তো পরে কি করছে ভাই, আমার দাদু হচ্ছে সেদিন সবাই ঘুমাচ্ছে, আস্তে সে তো সামনে দিয়ে দরজাটা সিটকিনি না গিয়ে অটোমেটিক সে ছাদে চলে গেছে যে দেখি আজকে আসলে ঘটনাটা কি, সবাই কেন আমাকে ব্লেম করে। ঠিক আছে, তো পরে আমার ভাই আমার দাদু যখন ছাদে চলে গেছে, সে চুপচাপ যা দেখতেছে ছাদের দরজাগুলা খোলা, তারা বিয়ের দিচ্ছে। হ্যাঁ, তাদের মধ্যে নাকি বিয়ে হইতেছে, জিন ভূতের মধ্যে বিয়ে হইতেছে। তারা কেউ নাচতেছে গাইতেছে, কেউ পাটায় ঘষাঘষি করে, তারা হলুদ মরিচ পাটে। এটা দেখার পরে তো আমার দাদা তো যথেষ্ট সাহসী ছিলেন, তারপরে যত সাহসী হোক ভিতরে তো একটা ভয় কাজ করে। সে আর কিছু বলে নাই, সে তো বুঝতে পারে, আস্তে ওখান থেকে পিছন থেকে ব্যাক করছে, ব্যাক করে সে চলে আসছে বাসায়। এসে তো তার অবস্থা খারাপ হয়ে গেছে, তো মানে ভয়ঙ্কর, আমার গায়ের লোম কাটা দিছে ভাইয়া, বিশ্বাস করবেন না। তো তারপরে সে বাসা আসার পরে তো সে দেখছে যে ওখানে ওই মুহূর্তে তার কিছু করা সম্ভব না। তার পরের দিন সকালে আমার দাদা হচ্ছে পানি পড়া, তারপরে যত যাবতীয় যা যা দেওয়া দরকার এবং একটা তাবিজও ছাদে রেখে আসছে, যেন পরবর্তী থেকে ওরা মানে ছাদের এই জায়গাটা না নিতে পারে। আর আমাদের যে বট গাছটা ছিল, বট গাছটা থেকে ছাদে, মানে ওরা ওদের মনে হয় যেন রাস্তা, ছাদে এক পাও বট গাছে এক পাও এরকম। তো হচ্ছে যে ওদের এই জন্য বেশি চলাচল ছিল ছাদে। আমাদের সাথে আরেকটা ছাদ ছিল, দুইটা ছাদই হচ্ছে ওদের বেশি চলাচল ছিল। তো পরে আমার দাদা হচ্ছে ওখানে তাবিজ দিয়ে দিচ্ছে, তারপর পানি পড়া দিয়ে দিচ্ছে, তারপর আরো যা যা ওনার করণীয় যা যা জিনিস ছিল দিয়ে দিছে। এরপর থেকে ওই ছাদের মধ্যে নাচানাচি, বিয়ে বাদ্য শাদী যা হওয়া, এগুলো টোটালি ভাইয়া একদম বন্ধ হয়ে গেছে। কারণ এদের যন্ত্রণায় কেউ মানে শান্তি মতো থাকতে পারতো না, তারপরে হচ্ছে যে ঘুমাইতে পারতো না। ওরা এমন করতো মানুষের রূপ নিয়ে আসতো, মনে হয়তো কি দিব্যি একটা মানুষ ডাকতেছে একজনকে, কিন্তু ওদেরকে ধরার কোনো উপায় ছিল না যে ওরা আসলে মানুষ না জিন নাকি ভূত। শুধুমাত্র ওদের পায়ের দিকে যদি তাকাইতো, তাহলে মানে সেটা যদি আপনিও তাকান তাহলে বুঝতে পারবেন একটা মানুষের পায়ের পাতা থাকে সামনের দিকে, আর একটা মানে যারা হচ্ছে জিন ভূত টাইপের হয় ওদের পায়ের পাতা থাকে উল্টা। হ্যাঁ, মানে পাতা থাকে পিছনের দিকে, পায়ের গোড়া থাকে সামনের দিকে, গোড়ালিটা। তো এরকম করে ওরা হচ্ছে সবসময় হচ্ছে যে মানুষজনকে ভয় দেখাইতো বা মানুষজনের সাথে একদম মানুষের মতো মিশে যাইতো। যে বুঝতে পারতো তো বুঝতে পারতো ভাইয়া, আর যে বুঝতে না পারতো তাহলে সে বুঝতে পারতো না। এমনও হয়েছে হঠাৎ করে দেখে যে গোয়ালের গরু নাই। দেখা গেছে শুধু আমাদের না, আমাদের আশেপাশে যতজন মানুষ ছিল সবাই, মানে সবারই এরকম একটা না একটা প্রবলেম করতো। তো ভাইয়া এই ছিল আজকে আমার এই ছোট্ট স্টোরিটা, আমার দাদার সাথে ঘটে যাওয়া। তো ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে শোনাবেন, এবং পরবর্তীতে আরো খুব ভালো ভালো এবং সত্য ঘটনা নিয়ে আসবো। এটাও আমার জীবনে একটা সত্য ঘটনা, ঠিক আছে, আর একটা সত্য ঘটনা নিয়ে আসবো। তো ততদিন পর্যন্ত ভাইয়া ভালো থাকেন, সুস্থ থাকেন, এবার সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের সত্য ঘটনা অবলম্বনের 2.0 এর 13 পর্ব, তারা আসে। আগামী পর্বে আবার হাজির হব আপনাদের জন্য নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর শুনতে থাকুন অল্প স্বল্প গল্প, অবসরে একটি বিনোদন।